হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফানি গল্প রিসোল্ডের লায়ার লায়ার এর দ্বিতীয় বা শেষ পর্বে। যারা প্রথম পর্বটি দেখোনি তারা প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, আমরা যে মুভিগুলো এক্সপ্লেইন করব সেখান থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা নিতে হবে এবং সেখানে তারা কি মেসেজ দেয় আর সেখান থেকে আমাদের কি কি শেখার আছে সেটা আমরা ভিডিওটি দেখে গল্পের শেষের দিকে আলোচনা করব। তাই ভিডিওটি দেখার আগে লাইক ও সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সুন্দর সুন্দর কমেডি এবং অ্যাডভেঞ্চার মুভির ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো গল্পে ফিরে যাই, কি বলো? প্রথম পর্বের শেষের দিকে আমরা কি দেখেছিলাম? যে ম্যাক্সের বাবা প্লেসার তার স্কুলে এসেছে তার সমস্যার জন্য। ম্যাক্সের টিচারের কাছে গিয়ে সে রিকোয়েস্ট করে ম্যাক্সকে বাইরে নিয়ে আসে আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে যে তার উইশ করার জন্য আজকে সারাদিন সে একটা মিথ্যা কথা বলতে পারেনি এবং সে মিথ্যা কথা বলতেই পারছে না। তাই তার জন্য আবার একটা কেক নিয়ে আসে। এবার যেন সে উইশ করে যেন তার বাবা একটা মিথ্যা কথা বলতে না পারে, কিন্তু ম্যাক্স কিছুতেই বুঝতে পারে না যে কেন একটা মানুষের মিথ্যা কথা বলা দরকার। সে সত্য বলছে, এটাই তো ভালো কথা, তাই না? কিন্তু তবু ফ্লেচার ম্যাক্সকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, যার কারণে ম্যাক্স তার কথা মতো আবার উইশ করে। কিন্তু যখন ফ্লেচার সেটা টেস্ট করতে চায় একটা মহিলার কাছে গিয়ে, তখন সে ওই মহিলাটার কাছে একটা থাপ্পড় খায়। কি আর করার, ম্যাক্স তার বাবাকে এই অবস্থায় দেখে সে অবাক হয়ে যায়। তখন দেখা যায় এবারে উইশটা তার কোনো কাজেই আসেনি, তার মুখ থেকে এখনো সত্য কথাই বের হচ্ছে। তখন ম্যাক্স তাকে জানায় যে যখন সে মিথ্যা কথা বন্ধ করার জন্য উইশ করেছিল সেটা সে একদম মন থেকে করেছিল, কিন্তু এখন সে মন থেকে করতে পারছে না। তাই ম্যাক্স তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। এখন প্লেসারে তেমন কিছু করার নেই, সে আবারও তার অফিসে ফিরে আসে। অফিসে যাওয়ার পর তার মনের সকল দুঃখ সে তার নিজের অ্যাসিস্ট্যান্ট লিজাকে বলতে শুরু করে, কিন্তু লিজা তাকে একদমই বিশ্বাস করতে চায় না। যার কারণে টেস্ট নেওয়ার জন্য লিজা তাকে তার সন্দেহের কিছু প্রশ্ন জিজ্ঞেস করে এবং সমস্ত ঘটনা খুলে বলে, যেগুলোর আসল সত্য জানতে পেরে সে এবার এতটাই রেগে যায় যে তার কাজটাই সে ছেড়ে দেয়। কি একটা বাজে অবস্থা, সে পাগলামি করতে শুরু করে এবং লিজাকে থামানোর চেষ্টা করে, কিন্তু লিজা থামে না। এই বলে সে রাগ দেখে সেখান থেকে চলে যেতে লাগলে ফ্লেচার তাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু আজ রিকোয়েস্ট করতে গিয়েও সে আরো কয়েকটা সত্য কথা বলে ফেলে, যার কারণে অবশেষে লিজা তাকে ছেড়েই চলে যায়। সেই কথা বলতে বলতে তার সামনে অফিসের বস মেরেন্ডা চলে আসে এবং তাকে দেখে সে ভয় পেয়ে যায়। সেদিন মেরেন্ডাকে সে কিছু সত্য কথা বলে ফেলেছিল, তাকে সে বোরিং বলেছিল, আর আজকে তার সে প্রতিশোধ নিতে চায়। মেরেন্ডা তাকে সোজা আদালত কমিটির কাছে নিয়ে যায়, যেখানে কমিটির প্রধান প্রধান ব্যক্তিরা বসা ছিল, আর তাকে সেখানে নিয়ে গিয়ে তাদের সম্পর্কে কথা বলতে বলে। আর যেহেতু সে সত্য কথা আটকাতে পারছে না, তার মনে যা আসছে সে তাই বলে ফেলছে। আর অবশ্য এনাদের ব্যাপারে তার মনে একদম ভালো কিছুই ছিল না। এতদিন সে উপরে উপরে তাদের অনেক প্রশংসা করে এসেছে, কিন্তু এখন তাদের সম্পর্কে কিভাবে সত্য কথা বলবে সে মুখ আটকাতে চায় কিন্তু আটকাতে পারে না। তো তখনই তাদের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে এবং সত্য কথাগুলো বলে ফেলতে শুরু করে। দেখা যায় এইসব কথা তারা কেউই রাগ করেনি, বরং সেগুলোকে তারা হাসি তামাশা মনে করে উড়িয়ে দিতে শুরু করে। তারা মনে করে ফ্লেচার হয়তো খুব ভালো জোক করতে পারে এবং তার এই সুন্দর জোকের কারণে সবাই অনেক খুশি হয়ে যায়। সবাই হাসি তামাশা করে এবং ব্যাপারটাকে একদমই উড়িয়ে দেয়। এটা দেখতে পেয়ে মিরান্ডা খুবই বিরক্ত হয়ে ওঠে, আর প্রতিশোধ নিতে গিয়েও সে নিতে পারেনি। ফ্লেচার এক এক করে তাদের সম্পর্কে সব সত্য কথাই বলে ফেলে এবং একজনের মাথার চুল উঠিয়ে ফেলে, যেটা লাগানো ছিল। কি একটা অবস্থা! তারপর করে ফ্লেচার দ্রুত সেখান থেকে বাইরে চলে আসে এবং সে দুম করে নিচে পড়ে যায়। সেখান থেকে চলে আসার পর আদালতে আবার উপস্থিতির সময় হয়। কোর্টের সকলের সামনে সে জজকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে যেন কোনো রকমে সে বিষয়টা সামলে নিতে পারে। তার বিপরীত পক্ষের উকিলকে কথা বলার সুযোগ দেয়। সেখানে বিপরীত পক্ষের উকিল তার সমস্ত রিপোর্ট পেশ করে আর প্রমাণের উপর ভিত্তি করে এটা নিশ্চিত করে যে তার বিপরীত পক্ষের মক্কেলের কাছেই প্রতি রাতে আলাদা আলাদা পরপুরুষ আসতো। এমনকি তার হাজবেন্ড এক সুযোগে সেখানে একটা রেকর্ডার সেট আপ করে এসেছিল। সেটা যখন আদালতে প্লে করা হয়, সেখানকার রেকর্ডিং শুনে সবাই বুঝে যায় যে অপরিচিত ব্যক্তির সাথে অভিযুক্ত মহিলা হলো সেই, যে নিয়মিত ইন্টিমেট হতো। এটা শোনার পর জর্জ যখন ফ্লেচারকে বিষয়টা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন সে কিছুই বলতে পারে না, কারণ তার মুখ থেকে সব সত্য কথাই বের হয়ে আসবে। সে কিছুই বলতে পারছে না, সে কি বলবে? যা বলবে তা তো সত্যই বলবে, তাই না? যার কারণে আদালতের কাছে সে টয়লেটে যাওয়ার অনুমতি চায়। তারপর দৌড়ে সে সেখান থেকে চলে যায়। আর সেখানে গিয়ে সে পাগলের মতো আচরণ করতে শুরু করে। সে নিজেই নিজেকে ওখান থেকে ওখানে ঝাঁপিয়ে পড়তে শুরু করে যেন সে কিছুটা আহত হয়। সে প্ল্যান করেছিল এইভাবে আহত হওয়ার পর হয়তো আদালত তাকে কিছুটা সময় দেবে এবং সে কিছুটা সময়ও পাবে। তারপর সে নিজে নিজের মাথা নিচু করে আঘাত করে এবং ডাস্টবিনের ময়লাগুলো সে মাথার উপর ঢেলে ফেলে। কি একটা অবস্থা! একটা লোক দেখে তো তাকে ভীষণই ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে দূরে চলে যায়।
সে তার প্ল্যান মোতাবেক সবকিছুই করে এবং খুব বাজেভাবে নিজেকে জখম করে ফেলে। তারপর যখন তাকে কোর্টে নিয়ে আসা হয় তখন জজ সাহেব জিজ্ঞেস করে যে তার এই অবস্থা কেমন করে হলো। সে আবারও সত্য কথা বলতে যাবে তখনই সে দুম করে মুখ আটকে ফেলে এবং সে আর কিছুই বলতে পারে না। সে বললে তো সব সত্য কথাই বলবে, তাই না? তারপর তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। তার এই অবস্থা কে করেছে সেই কথাটা সরাসরি না বলে সে নিজের বিবরণ পেশ করতে শুরু করে। সে বলে, আমার নাক ফেটে যাচ্ছে, আমার নাক দিয়ে রক্ত পড়ছে, আমার মাথা ফেটে গিয়েছে। এইসব উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, যেগুলো অবশ্যই সত্য কথা। কিন্তু এগুলো শুনে জজ কি করবে? সে তো নিজেই দেখতে পাচ্ছে, তাই না? তখন জজ সাহেব তার কথা শুনে কোর্টকে আজকের মতো স্থগিত করার সিদ্ধান্ত নেয়। তবে তার আগে সে তাকে জিজ্ঞেস করে যে যদি আপনি এই কেসটা চালিয়ে নিয়ে যেতে পারেন তাহলে এই কেসটা আমরা আজকে শেষ করতে পারি, কি বলেন? যাহ, গেল, ফ্লেচার তো ফেঁসে গেল। সে জানেই যে তার কিছুই হয়নি, সে নিজে নিজেকে আহত করেছে। কিন্তু কি আর করার, কেসটা তাকে চালিয়ে নিয়ে যেতে হবে এবং এটা আজকেই শেষ করতে হবে। আর এই কারণে এখানে এসে সে ফেঁসে যায়। সে কেসটা ভালো মতো চালিয়ে নিয়ে যেতে পারবে। আর মিথ্যা কথা সে বলতে পারবে না। তাই তাকে হ্যাঁ করে দিতে হয়, যার কারণে কেসটা আবারও চলতে শুরু করে। এবার কোর্ট আধা ঘন্টার জন্য ব্রেক দেওয়া হয়। ফ্লেচার বাইরে বের হয়ে আসে এবং তার ছেলেকে কল করে এবং তার ছেলের সাথে কথা বলতে শুরু করে। সে বলে 2 ঘন্টার ভেতরে নাকি সে তার সাথে এসে দেখা করবে আর তার একসাথে খেলতে যাবে, কারণ সে তার ওয়াইফকে কথা দিয়েছিল যে সে সময় মতো বাড়িতে আসবে। তখন ফ্লেচারের সাথে তার মক্কেল দেখা করতে আসে। এই মহিলাটা নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে তাকে মিথ্যা সাক্ষী দেওয়ানোর জন্য। ফ্লেচার নিজে তাকে বলছিল যে আমি নিজেই তো মিথ্যা কথা বলতে পারছি না, আমি তাকে মিথ্যা কিভাবে শেখাবো। কিন্তু তারপরও তাকে মিথ্যা শেখানোর চেষ্টা করে। কিন্তু যখন সে তাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করে তখন তার মুখ থেকে সব কথাই সত্য বের হচ্ছে এবং কোনো কথাই মিথ্যা কথা বের হচ্ছে না। কারণ নিজে যদি সে মিথ্যা কথা বলতে না পারে তাহলে অন্য কাউকে সে কিভাবে মিথ্যা বলতে শেখাবে, তাই না? তার মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। সময় মতো আধা ঘন্টা পার হয়ে গেলে ভেতরে আবার কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায় এবং সবাই উপস্থিত হয়। সেখানে বিপরীত পক্ষের উকিল নিজের কথাবার্তা শেষ করার পর যখন ফ্লেচারের সময় হয় এবং তাকে সুযোগ দেওয়া হয় তখন ফ্লেচার সাক্ষীকে আদালতে হাজির করতে পারলেও তাকে নিয়ম অনুযায়ী কোনো প্রশ্ন করতে পারে না। সে যতবারে তাকে মিথ্যা প্রশ্ন জিজ্ঞেস করতে যায় তখন সে পাগলের মতো আচরণ করতে শুরু করে এবং পাগলের মতো করতে শুরু করে। কি একটা অবস্থা! সে বুঝতে পারছে না যে সে কিভাবে প্ল্যানিং অনুযায়ী সবকিছু করবে। আর এইরকম আবোল তাবোল উল্টাপাল্টা কথা জিজ্ঞেস করতে করতে একসময় তার মক্কেলে বিরক্ত হয়ে যায় এবং তার বয়ফ্রেন্ড রেগে গিয়ে সব সত্য কথাই বলে ফেলে যে হ্যাঁ, রাতে নাকি সে এসেছিল আর তার সাথে ইন্টিমেট হয়েছিল। যার কারণে এখানে সবকিছু ক্লিয়ার হয়ে যায় এবং সব কথা এখানেই শেষ হয়ে যায়। জজ সাহেব বুঝে যায় যে এখনই রায়টা দিয়ে দিতে হবে। ঠিক তখনই সেখানে তার মক্কেল তার সাথে ঝামেলা করতে শুরু করে এবং ঝামেলা করতে গিয়ে হঠাৎই ফ্লেচারের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে খেয়াল করে যে তার মক্কেলের বার্থ সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্সের জন্ম তারিখ আলাদা আলাদা। তখন সে জিজ্ঞাসাবাদ করার পর সে বুঝতে পারে যে এখানে কিছু একটা ঘাপলা আছে। সে জজ সাহেবকে রিকোয়েস্ট করে যেন তাকে আরেকটু সময় দেওয়া হয়। তারপর যখন তার মক্কেলকে কোর্টে তোলা হয় তখন সে তাকে জিজ্ঞেস করে যে তার বিয়ে কোন সময় হয়েছিল। আর তখনই সব সত্য কথাগুলো ফুরফুরিয়ে বেরিয়ে আসে। সত্য কথা হলো এটা যে সে নাকি বিয়ে করার জন্য জন্ম নিবন্ধনের একটা জাল কপি তৈরি করেছিলেন, যেখানে তার বয়সটা বাড়িয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ আইন ব্যবস্থা অনুযায়ী নাবালিকা অবস্থায় সে তাকে বিয়ে করেছিল, যার কারণে এই বিয়েটাই আইনগতভাবে কোনো স্বীকৃত বিয়ে নয়। আর এতে করে হাজবেন্ডের সাথে তার আইনগত কোনো সম্পর্কও নেই। অর্থাৎ তার হাজবেন্ডের এতে হস্তক্ষেপ করার কোনো অধিকারই নেই। যেহেতু আইনগতভাবে তাদের বিয়েটাই হয়নি তাই হাজবেন্ডের কোনো অধিকারই নেই যে তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার। কারণ আইনগতভাবে সে তো তার হাজবেন্ডই না, তাই না? আর এই কথাটা শোনার পর কোর্টের হাতে আর কিছুই করার থাকে না। তার কথাই তো যুক্তি আছে, এমনকি লিগালি সেটা প্রমাণ হয়েও গিয়েছে। যার কারণে অবিশ্বাস্য রকম ভাবে সে একদম পুরো কেসটা শেষ মুহূর্তে এসে জিতে যায়। আর সে সব সত্য কথা বলে কেসটা জিতে ফেলে। কিন্তু সে ভালো করেই জানতো যে আমার এই মক্কেল মহিলাটা একদমই ভালো না। সে তার হাজবেন্ডের সাথে আসলে চিটিং করেছে। এমনকি তার 2টা বাচ্চাও তার মায়ের সাথে থাকতে রাজি হয় না। তারা তাদের বাবাকেই বেশি ভালোবাসে। তাদের মা তাদেরকে সেখান থেকে নিয়ে যেতে চাইলে তারা দৌড়ে এসে তাদের বাবাকে জড়িয়ে ধরে। তাদের মা তাদেরকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। তখন ফ্লেচার নিজেকে অপরাধী ভাবে। সে বলে, আমি এটা কি করলাম? তাদের মা তো খুবই খারাপ মানুষ এবং তাদের বাবা খুবই ভালো মানুষ। তাহলে বাবাকে ছেড়ে মায়ের কাছে তাদেরকে কেন পাঠিয়ে দেওয়া হচ্ছে? এই বিষয়টাই ভাবতে ভাবতে ফ্লেচারের মনে ব্যাপারটা খুবই বাজেভাবে আঘাত করে। কারণ তারও মনে পড়ে যায় যে তার নিজের একটা ছেলে আছে। এটা ভেবে সে নিজের মনকে কিছুতেই মানাতে পারছে না। সে কখনো ছোট ছোট 2টা বাচ্চাকে এইভাবে কষ্ট পেতে দেখতে পারবে না। তাই সে আবার জজ সাহেবের কাছে অনুরোধ করতে শুরু করে যে তাকে যেন আরেকটু সময় দেওয়া হয়। কিন্তু জজ সাহেবের একটাই কথা, এখানে তার কিছুই করার নেই। এখন সময় শেষ হয়ে গিয়েছে। আমিও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। কোর্টের টাইমও শেষ হয়ে গিয়েছে। তুমি এখন আসতে পারো। এইসব কথা শুনে যার কারণে একটা সময় ফ্লেচারের মাথা গরম হয়ে যায়।
সে এমনিতেও আজকে সারাদিন অনেক ভোগান্তি পার করেছে। কিন্তু অবশেষে সে যখন বুঝতে পেরেছে যে মিথ্যা কথা কখনোই কল্যাণ বয়ে আনতে পারে না, তাই সে এবার জজ সাহেবকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। কিন্তু জজ সাহেব যখন মানছেই না, তখনই তাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে এবং তার সাথে বেয়াদবি করতে শুরু করে। যার কারণে তাকে ভরা আদালতে এরকম বেয়াদবি করার জন্য ধরে নিয়ে যাওয়া হয়। পুলিশ তাকে ধরে জেলের ভেতর নিয়ে যেতে চাইলে সে তাদেরকে রিকোয়েস্ট করে যে, "আমাকে একটা ফোন করতে দিন, আমাকে ফোন করতে হবে। আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে।" সে ফোনে বলে, "আমি এখন আসতে পারছি না। তুমি দয়া করে $1000 ফাইন দিয়ে আমাকে মুক্ত করো। আমি জেলের ভেতরে আছি। পুলিশ আমাকে ধরে ফেলেছে।" কিন্তু রি আর তাকে একদমই বিশ্বাস করতে চায় না। এতকাল সে তাকে মিথ্যা কথা বলেছে। ভাবছে যে এখনো সে হয়তো মিথ্যা কথাই বলছে। সে আসতে পারেনি বলে এমন কথাগুলোই সে বলছে। যার কারণে সে এমন একটা মিথ্যা বাহানা দিচ্ছে। শেষমেশ সে শেষ বিদায় জানিয়ে দিয়ে তার সাথে ব্যঙ্গ করতে শুরু করে। এইসব কথা বলতে বলতে ফ্লেচারের সময় শেষ হয়ে যায় আর তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। তারপরে আমরা দেখতে পাই যে তার অ্যাসিস্ট্যান্ট তাকে মুক্ত করতে এসেছে। তারই এক কলিগ নাকি তাকে ফোন করে বলেছিল যে ফ্লেচার জেলের ভেতরে আছে। তাকে তুমি দয়া করে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসো। কি আর করার? লিজা ম্যাডামকে সেখানে আসতেই হয় ফ্লেচারকে ছাড়িয়ে নেওয়ার জন্য। সে নাকি সত্য কথা বলে বিপদে পড়ে গিয়েছে। তাই সে তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। ফ্লেচার তাকে ধন্যবাদ জানায়। কিন্তু সে তো আর এখানে বসে থাকতে পারবে না, তাই না? তাই সে দৌড়াতে দৌড়াতে ম্যাক্সকে আনতে যায় এবং বলে, "ম্যাক্স, আমি তোমাকে অনেক ভালোবাসি।" সে দৌড়ানোর সময় সে ভিক্ষুককেও দেখতে পায় এবং তার কাছে সে সমস্ত টাকা দিতে শুরু করে এবং পকেট থেকে সব টাকাগুলো বের করতে শুরু করে। এটা দেখে ভিক্ষুক অনেক খুশি হয়ে যায় এবং তার ছেলেকে অনেক ভালোবাসে বলে এই কথাগুলো বলতে বলতেই সে সেখান থেকে দূরে চলে যায়। তারপর সে বুঝতে পারে যে আজকেই তো শেষ দিন। আজকেই তার এখান থেকে চলে যাবে। তো রীতিমতো সে এয়ারপোর্টে হাজির হয়। যদি সে তার ওয়াইফকে মানাতে পারে এবং তাকে বোঝাতে পারে যে সে তাদেরকে কতটা ভালোবাসে। তখনই সে একটা লোকের কাছে জিজ্ঞেস করে যে প্লেনটা কি ছেড়ে দিয়েছে? তখন সে বলে প্লেনটা ছাড়তে কিছু সময় বাকি আছে। লোকটা পেছনে ঘুরে সামনে দেখতেই সে তাকে আর দেখতে পায় না। এরপরই আমরা দেখতে পাই সে নিজেকে একটা লাগেজের ভেতর ঢুকিয়ে নিয়েছে এবং এয়ারপোর্টের ভেতর ঢুকে পড়েছে। সেখানে সে সোজা রানওয়েতে পৌঁছে যায় আর দেখতে পায় যে প্লেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। কিন্তু তাকে তো কিছু একটা করতেই হবে, তাই না? তাই সে সোজা প্লেনের সিঁড়িতে উঠে যায় এবং কাজ করা অবস্থায় সেই সিঁড়িটাকে চুরি করে নিয়ে সেখান থেকে চলে যায় এবং চলন্ত প্লেনের দিকে এগিয়ে যায়। শুরুর দিকে এসব প্লেনের গতি অনেকটাই কম থাকে। তাই একটা সময় সে প্লেনের নাগালও পেয়ে যায়। সে একে একে প্রত্যেকটা জানালায় সে নিজের ওয়াইফ এবং তার ছেলেকে খুঁজতে শুরু করে। আর এইদিকে আমরা দেখতে পাই ভেতরেরই নিজেও কেমন যেন একটা অস্বস্তি বোধ করছে। সে এখান থেকে চলে যেতে চাইছে না। কিন্তু তবুও নিজের জেদের কারণে তাকে এখান থেকে চলে যেতেই হচ্ছে। আর কিছুই করার নেই। তার বয়ফ্রেন্ড যখন তাকে আই লাভ ইউ বলে, সে শুধুমাত্র তাকে থ্যাংক ইউ বলে। তাকে তো আর আই লাভ ইউ টু বলে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তার মন এখান থেকে যেতে চাইছে না। ফ্লেচারের প্রতি এখনো তার একটা টান আছে। শুধুমাত্র তার ব্যবহারের কারণে এবং সে মিথ্যা কথা বলার কারণে এতটাই বিরক্ত হয়ে গিয়েছে যে তার কাছ থেকে সে এই জন্যই দূরে চলে যাচ্ছে। কিন্তু তার বয়ফ্রেন্ড যখন হঠাৎ জানালার দিকে তাকায়, তখন সে দেখতে পায় যে ফ্লেচার এখানে চলে এসেছে এবং বাকিরাও তাকে দেখে অবাক হয়ে যায়। তারা মনে করে যে ফ্লেচার বুঝি তাদেরকে বাই জানাতে এসেছে। কিন্তু সে তো আসলে বিদায় জানাতে আসেনি। সে তো তাদেরকে থামাতে এসেছে। কিন্তু তারা সেটা বুঝতে পারছে না। সে বুঝতে পারে যে প্লেনকে থামাতেই হবে, না হলে সে তাদেরকে আটকাতে পারবে না। যার কারণে সে প্লেন থামানোর জন্য সে নিজের গতি বাড়িয়ে দেয় আর একদম পাইলটের সামনের চেম্বারে গিয়ে এসে পড়ে এবং তাদেরকে প্লেন থামাতে বলে। কিন্তু যখন প্লেন থামে না, তখন একদম পাইলটের সামনের চেম্বারে একটা জুতা খুলে মারে। যার কারণে প্লেনে কোনো সমস্যা হয়েছে কিনা এইটা বোঝার জন্য পাইলট শেষ মুহূর্তে প্লেনটা থামিয়ে দেয়। কিন্তু প্লেন থেমে গেলে কি হবে? ফ্লেজার যে সিঁড়িতে করে যাচ্ছিল সেটা সে একদম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ব্রেক মারতে ভুলে যায়। যার কারণে একটা সময় সে ব্রেক ফেল করে এবং ফ্লেজার একটা দেয়ালের সঙ্গে ধাক্কা খায় এবং সে উঠতে উঠতে গিয়ে একটা জায়গায় এসে পড়ে এবং লাগেজের ভেতরে এসে পড়ে। কি একটা অবস্থা! স্ত্রী সন্তানকে এখান থেকে যেতে দিতে চাইছে না দেখে সে কত কিছুই না করেছে, তাই না? রাতের বেলায় পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে সে নাকি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল এবং সে কিছুটা ভারসাম্যহীন। কারণ আজকেও সে সারাদিন পাগলের মতো আচরণ করেছে। সেখানে কিছুক্ষণের মধ্যে তার স্ত্রী রিডি চলে আসে এবং ম্যাক্সও চলে আসে। আর দেখা যায় তার সাথে তার বয়ফ্রেন্ডও আছে। কিন্তু আজ এই প্রথম ফ্লেচার নিজের মন থেকে কথা বলছে সে তাদেরকে কতটা ভালোবাসে। সেটা সে তাদেরকে আবার রিপিট করে যে আজকে নাকি সে সারাদিন একটাও মিথ্যা কথা বলতে পারেনি। ম্যাক্সের উইশ পূরণ হয়েছে। সে তাদেরকে সরাসরি বলে যে পৃথিবীর সবকিছু থেকেও সে তাদের দুজনকে অনেক বেশি ভালোবাসে। এই কথাগুলো শুনে রি নিজের ডিসিশন চেঞ্জ করতে শুরু করে। এমনকি ম্যাক্স নিজেও তার মাকে বোঝায় যে সেই মিথ্যা কথা আর বলতে পারছে না এবং সে আর মিথ্যা কথা বলবেও না, কারণ তার উইশ পূরণ হয়ে গিয়েছে। অবশেষে ম্যাক্স তার মাকে জিজ্ঞেস করে যে আমাদেরকে এই শহর ছেড়ে চলে যাওয়া উচিত। তখনই সেখানে রির বয়ফ্রেন্ড এগিয়ে আসে আর জানায় যে না বাবা, তোমাদেরকে যেতে হবে না। অর্থাৎ সে নিজে থেকে তার পরিবারকে আবার মিলিয়ে দেয়।
আর মাঝখান দিয়ে ফ্লেচার বুঝতে পেরেছে যে সত্যের জোর কতটা। মিথ্যা দিয়ে কোনো কিছুই হয় না। মিথ্যা দিয়ে কখনো কল্যাণ বয়ে আসতে পারে না। তারপর আমরা দেখতে পাই একটা বছর পার হয়ে গিয়েছে। তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। মাঝখান দিয়ে ফ্লেচার আবার মিথ্যা কথা বলতে শুরু করেছিল, কিন্তু সেটা শুধুমাত্র অনেক বেশি দরকার হলে। সে এখন নিজের পরিবারকে সময় দিতে পারে এবং সে তাদেরকে অনেক বেশি ভালোবাসে। এমনকি সে সবকিছুর ভারসাম্য রেখে চলে। অর্থাৎ তারা পুনরায় একটা হাসিখুশি ফ্যামিলিতে পরিণত হয়েছে। আর এখানে আমাদের অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। আজকে সিনেমার গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? যে মিথ্যা কথা বলা খুব একটা বাজে অভ্যাস। সেটা আপনাকে সাময়িকভাবে বাঁচাতে পারবে ঠিকই, কিন্তু এটা আপনাকে দীর্ঘস্থায়ী সুখ শান্তি দিতে পারবে না। এমনকি মিথ্যা কথা দিয়ে সমস্ত খারাপ জিনিসের অভ্যাস শুরু হয়ে যায়। তাই ডোন্ট টেল এ লাই, ওকে? একটা মিথ্যা কথা বলার কারণে আপনার সামনে মানুষটা অনেক ইমপ্রেস হবে ঠিকই, কিন্তু যার শুরুটা মিথ্যা কথা দিয়ে সেই সম্পর্কটা কখনোই টিকে থাকে না। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, কমেন্ট করতে পারো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।